আওয়ামী লীগকে যদি বাধা দেয়া না হয়, এরপরও যদি দলটি নির্বাচনে অংশ নিতে না পারে, তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন আইন করা হবে যাতে বিতর্কিত কেউ কমিশনার হতে না পারেন। স্বাধীনতার পর নির্বাচন কমিশন গঠিত হয়েছে 13টি। সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও কতটা স্বাধীন ইসি তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত 3টি সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে সবচেয়ে বেশি। এর জেরে হয়েছে আন্দোলন, পতন হয় আওয়ামী লীগের। তাই নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে অন্তর্বর্তী সরকার গঠন করেছে সংস্কার কমিশন। অক্টোবরে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কাজ শুরু করবে কমিশন। প্রধান বলেন, এমন আইন করা হবে যাতে কেউ ভোটাধিকার হরণ করতে না পারে। গত 3টে নির্বাচনে আমাদের অগ্রহণযোগ্য হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই। তো এটার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তো আমরা আইনে কিছু পরিবর্তন আনবো। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যাতে ওই যে অনুসন্ধান কমিটিটা ঘুরতে হয়, যাতে সব মতের পথের প্রতিনিধিত্ব থাকবে এবং তারা ঐক্যমতে পৌঁছে একটা ওই যে অনুসন্ধান কমিটি গঠন করবে। তখন ওই যে সরকার যাকে চাইবে তাকেই নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, কোনো বাধা না পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগ যদি অংশ নিতে না পারে, তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে। তো আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং এই সরকার কাউকে বাধা দেবে না, যেমন অতীতে দেওয়া হয়েছিল। যদি আওয়ামী লীগ তারা পুনর্গঠিত না হইতে পারে, কোনো বাধা দেওয়া না সত্ত্বেও, এবং তারা যদি নির্বাচনে অংশ না নিতে পারে, তখন নির্বাচনের অগ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। অনেকের সাথেই আলাপ আলোচনা করব, তাদের মতামত নেব, তাদের মতামতের ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার ব্যাপক দমনপীড়ন ও গণহত্যা চালায়। আন্দোলনের এক পর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয় ছাত্র জনতা। তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার পর গঠন করেন অন্তর্বর্তী সরকার। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টায় শান্তিগঞ্জের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান জানান, দ্রুত বিচার আইনের মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জে আনা হয়। সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে এম এ মান্নানকে। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। এর আগে 4 আগস্ট ছাত্র আন্দোলনে আহত জহুর আলীর বড় ভাই হাফিজ আহমেদ বাদী হয়ে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। জানতে পারলাম উনি ওনার দেশে অবস্থান করছে, এবং আমরা যেহেতু উনি এই মামলা রিজার্ভভুক্ত আসামি, এই জন্য আমরা তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছি। আইনগত যে প্রক্রিয়া আছে আমরা আগামীকাল কোর্টে প্রডিউস করব। নীলফামারী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ঘটনার 11 বছর পর বিচার বহির্ভূত হত্যার মামলা হয়েছে। 2013 সালে এমপির গাড়িবহরে হামলার অভিযোগে হত্যা করা হয় বিএনপি ও ছাত্র শিবিরের 3 নেতাকর্মীকে। উল্টো মামলায় কারাভোগ করেছেন 500 বিএনপি জামাতের নেতাকর্মী। সরকার পরিবর্তনের পর নূরের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী। নীলফামারীর রামগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তৈরি হয় অস্থিরতা। 2013 সালের 14 ডিসেম্বর সেখানে নেতাকর্মী নিয়ে উপস্থিত হন আসাদুজ্জামান নূর। এ সময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর বাসা পুড়িয়ে দেয় তারা। সংঘর্ষে নিহত হন 4 জন।
ঘটনার পর গোলাম রব্বানীকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর উদ্ধার করা হয় তার মরদেহ। পরিবারের অভিযোগ, তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। সকাল থেকে দিনটা গত হয়ে গেল, এর মধ্যে ওরা আর আমার স্বামীর লাশ দিচ্ছে না। আমার স্বামীর লাশটা ওই থানাতেই রেখে আসাদুজ্জামান নূর আবার এই লক্ষ্মীচাপে আসছে আনন্দ মিছিল করার জন্য। 2014 সালের 13 জানুয়ারি ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর মেলে ছাত্রদল নেতা আতিকুর রহমানের মরদেহ। খোঁজ মেলেনি তার সঙ্গে থাকা খালাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিদুল ইসলামের। সৈয়দপুর নারিয়া নামক স্থানে আমার ভাইয়ের লাশটা আমরা পাই। আমার একই সাথে আমার ভাইকে যখন তুলে নিয়ে আসলো, সাথে আমার ভাই যে আপন খালাতো ভাই ছিল ওনাকে তুলে নিয়ে আসে, কিন্তু আমার খালাতো ভাইয়ের লাশ আমরা পাইনি। এটাকে হাইলাইট করার পর এবং পরবর্তীতে এই সুযোগটা নিয়েই উনি কিন্তু সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী পদে উনি দায়িত্ব পালন করেছে। এদিকে 2008 সালে নির্বাচনে আসার আগে আসাদুজ্জামান নূর পরিবারের গাড়ি জমি না থাকলেও 15 বছরে হয়েছেন বিশাল সম্পদের মালিক। গ্রামে একটি টিনের বাড়ি থাকলেও অভিযোগ রয়েছে দৃশ্যমান সম্পদের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যায় 8 জনের নামে আশুলিয়া থানায় মামলা হয়েছে। রাতে 8 শিক্ষার্থীর নাম উল্লেখ সহ 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করে ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে মামলা করেন। এর আগে 8 শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বুধবার শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। আহত শামীমকে গুরুতর আহত অবস্থায় সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যায় শামীম। সাবেক সরকারের মন্ত্রী, এমপি আর এজেন্সি মিলে গড়ে তুলেছিলেন মালয়েশিয়া সিন্ডিকেট। শ্রমিক পাঠানো নামে হাজার কোটি টাকা লোপাট করেছে তারা। ৭৮,০০০ টাকায় শ্রমিক নেওয়ার কথা থাকলেও এ সিন্ডিকেট আদায় করত 5 থেকে 6 লাখ টাকা। তাদের অনিয়ম আর দুর্নীতির কারণে টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি হাজারো শ্রমিক। পাওনা টাকার জন্য এজেন্সিতে ঘুরছেন শ্রমিকরা। মালয়েশিয়ায় গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন নারায়ণগঞ্জের সেলিম, কিন্তু চুক্তিপত্র অনুযায়ী কাজ না পাওয়ায় শেষ পর্যন্ত অসুস্থ হয়ে দেশে ফিরতে হয় তাকে। জীবন বাঁচানোর জন্য আমি টাকার মায়া ত্যাগ কইরা আমি দেশে বাংলাদেশে চলে এসেছি। আয়না করে মানুষের যেভাবে কষ্টতে রাখা হয়, ঠিক মালয়েশিয়ার প্রবাসী মানুষগুলি এই মনের কষ্টের ভিতরে আছে। এত যে একটা ধ্বংসরপত্র কইরা যামু তা কল্পনা করি নাই। 2021 সালে বাংলাদেশ থেকে 5 লাখ কর্মী নেওয়ার চুক্তি করে মালয়েশিয়া, কিন্তু ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন, সাবেক 4 সংসদ সদস্য ও 25 এজেন্সি মিলে তৈরি করে সিন্ডিকেট। এর মধ্যে সাবেক এমপি নিজাম হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য আহম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল, সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীর 5M ইন্টারন্যাশনাল, এছাড়াও ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এই সিন্ডিকেটের অন্যতম। তাতশ্রী আমিন এবং রুহুল আমিন স্বপন সাহেব এই সিন্ডিকেটের মূল ব্যক্তি ছিল এবং ওনারাই এটাকে নিয়ন্ত্রণ করেছে। 2016 সাল এবং 2022 সালের সিন্ডিকেশনে যে $3.5 বিলিয়ন বাংলাদেশের থেকে তারা শুধু মানি লন্ডারিং করছে। এই স্বপনের বিরুদ্ধে যারা নির্বাচন করতে চেষ্টা করছে আমাদেরকে ডিজিএফআই ধরে নিয়ে গেছে। মালয়েশিয়া যেতে সরকার ৭৮,০০০ টাকা নির্ধারণ করলেও 5 থেকে 6 লাখ টাকা নেয় এই চক্র। কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগে গত মে মাসে বন্ধ হয়ে যায় শ্রমবাজার, ফলে টাকা দিয়েও যেতে পারেনি হাজারো শ্রমিক। তারা টাকা দিতে চায় ৭৮,০০০ টাকা, কিন্তু আমরা টাকা দিয়েছি 6 লাখ। এখন তো আমরা নিঃস্ব হয়ে গেছি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে অনেক এজেন্সি কার্যক্রম বন্ধ রেখেছে, কেউ কেউ পালিয়েছে, কিন্তু এখনো পাওনা টাকার জন্য এজেন্সিগুলোতে ঘুরছেন শ্রমিকরা। টাকা পয়সা দিয়েছিলাম ভালো শেয়ার দেওয়ার জন্য, ওনারা আমার বাইরে দিতে পারে নাই, আমার আটকে রাখছে, এই পর্যন্ত আমার টাকা দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন সিন্ডিকেট বন্ধে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। যে অভিবাসনের যে আইন 2013 আইন, সেগুলো অভিবাসন বান্ধব পুরোপুরি না। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও যদি অভিযোগ আসে, সেটাও আমরা দেখেছি যে সেটাও অনেকটা সময় সেটা ধামাচাপা পড়ে যায়, অথবা সেটাকে একটা লঘু শাস্তির দিকে নিয়ে যাওয়া হয়।
গত 15 বছরে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে 3 বার। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। এছাড়া ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পরও কমেনি দাম। আরও জানাতে ঢাকা, চাঁদপুর ও সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, হঠাৎ করে ঢাকার বাজারে মাছের দাম বৃদ্ধির কারণ কি বলছে বিক্রেতারা? আমরা দেখেছি গত 5 আগস্ট অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু লক্ষ্যমাত্রা নেওয়া হয় যে বাংলাদেশের প্রতিটি পণ্যের দাম, নিত্যপণ্যের দামই কমানো হবে। আর শুরুতেই ইলিশের দামের কথা বলা হচ্ছিল যে ইলিশের দামও কমানো হবে। আর সেই লক্ষ্যে কিন্তু ভারতে ইলিশ রপ্তানির যে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়, তবে এর সুফল কিন্তু বাজারে তেমন দেখা যাচ্ছে না। আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আজকের বাজারে আমরা ইলিশের দাম 900 গ্রাম থেকে 1 কেজির একটি ইলিশ মাছের দাম আমরা আজকে 1700 থেকে 1800 টাকায় বিক্রি হতে দেখেছি, যা কিন্তু আগের দামে বলা যায় যে আগের দামেই বিক্রি হচ্ছে। আর এই দাম বিক্রি হওয়াটাকে অনেকটাই অযৌক্তিক বলছেন ভোক্তারা। তারা বলছেন যে ইলিশের দাম যে জেলে পর্যায় থেকে অনেকটাই 200-300 টাকা বেশি বিক্রি করছেন ব্যবসায়ীরা। এখানে মধ্যস্থভোগীদের একটা ব্যাপার রয়েছে, তারা বলছেন যে সিন্ডিকেটের প্রভাবে তারা এই বাড়তি দাম তাদেরকে দিতে হচ্ছে। তাছাড়া অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছগুলোর দামও কিন্তু অনেকটাই বেশি আজকে দেখতে পাচ্ছি। আমরা চিংড়ি মাছের দাম দেখেছি 500 টাকায় বিক্রি হয়েছে। তারপর রুই মাছের দাম দেখেছি 600 টাকায় প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। তারপর পাবদা মাছ দেখেছি আমরা 500 টাকায় বিক্রি হচ্ছে। তো বলা যায় যে প্রতিটি মাছের দামই আজকে বেশি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চাইলাম যে আসলে মাছের দাম আজকের বাজারে কেন এতটা বেশি হচ্ছে। তারা বলছেন যে আজকের বাজারে ইলিশ সহ অন্যান্য যে মাছের সরবরাহ রয়েছে, তাদের যে যোগান রয়েছে, সেখানে কিছুটা ঘাটতি রয়েছে। আর সেই অজুহাতেই কিন্তু আজকে মাছের যে দাম রয়েছে তা অনেকটাই বেড়ে গিয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু ভোক্তাদের আবার আরেকটা, তারা বলছেন যে মাছের যে দাম রয়েছে সেই দামটা অনেকটাই অযৌক্তিক। আর এই জন্য কিন্তু সরকারকে তারা বলছেন যে বাজারে যেন মনিটরিং বাড়ানো হয়, কারণ মনিটরিংয়ের অভাবে কিন্তু মাছের দাম অনেকটাই তাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। আমিরুল ইসলাম, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার চাঁদপুরে যাব, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান বাবলু, চাঁদপুরে ইলিশের দাম কেমন দেখছেন? গত সপ্তাহের তুলনায় কি পরিমাণ দাম বেড়েছে, আর দাম বাড়ার পেছনে কি বলছেন বিক্রেতারা? গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিন্তু এখনো একই স্থিতিশীল অবস্থা আছে। অর্থাৎ এই মৌসুমে মাছের দামটা চওড়া। বিগত গত বছর যে মাছের দাম 1 কেজি মাছের দাম যেটা 1500-1600 ছিল, সেটা এবার 1700-1800 টাকা বিক্রি হচ্ছে। আজকেও সকাল থেকে 1750-1800 টাকা ধরে মাছের দাম বিক্রি হচ্ছে। তবে প্রকার ভেদে দাম কিছুটা কমছে এবং বাড়ছে। এখানে যে সামনের পূজাকে লক্ষ্য করে মাছের দামটি এই অবস্থায় রয়েছে এবং মাছের ব্যবসায়ীরা বলছেন মাছের স্বল্পতা রয়েছে, এই জন্য মাছের দামটা বৃদ্ধি পাচ্ছে। তবে মৎস্য গবেষক এবং মৎস্য বিভাগ বলছে মাছের চাহিদা গত বছরের তুলনায় কিন্তু প্রতি বছরে মাছ বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি পরিসংখ্যানে দেখি, গত বছরের জুলাই আগস্টে মাছের চাহিদা মাছ আহরণ হয়েছিল 3,303 মেট্রিক টন, কিন্তু এবার জুলাই আগস্টে মাছে আছে 3,203 মেট্রিক টন, মানে 100 মেট্রিক টন মাছ কম পেয়েছে। তবে গবেষকরা বলছেন যে আগামী 2 মাসের মধ্যে কিন্তু মাছের যে প্রাপ্যতা, যে চাহিদা, সেটি পাওয়া যাবে। কিন্তু মাছের দাম নিয়ন্ত্রণে কাজ করছেন না, কেউ দায় নিচ্ছেন না। মৎস্য বিভাগ বলছে যে এই দায়িত্ব তাদের না, মাছের দাম নিয়ন্ত্রণ করা। আর এদিকে জেলা মার্কেটিং কর্মকর্তা বলছেন যে মাছের দাম নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে ইলিশের উপর তাদের তালিকাতে নেই, তবে তারা উদ্যোক্তা কর্তৃপক্ষের সাথে কথা বলে ইলিশের দাম নির্ধারণ নিয়ে কাজ করতে আগ্রহী প্রকাশ করছেন। তবে তাদের কাছে 2 টাকা সহ 39টি পণ্য দাম নিয়ন্ত্রণের তালিকা রয়েছে বলে তিনি জানিয়েছেন। চাঁদপুরে ইলিশের দাম বিগত বছরের তুলনায় প্রতি বছরেই 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে কিন্তু কেজি হারে বাড়ছে। এই দাম নিয়ন্ত্রণে কিন্তু কাজ করার দায়িত্বশীল যে যারা প্রশাসন রয়েছেন তারা কেউই দায় নিচ্ছেন না। তবে নবাগত যে জেলা প্রশাসক এসেছেন তিনি। মনিরুজ্জামান বাবলু, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার সিলেটে যাব, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, ঢাকার বাজারে মাছের দাম বেড়েছে,
সিলেটের কি পরিস্থিতি, মাছের দাম বেড়েছে কিনা, আর দাম বেড়ে থাকলে এর পেছনে কি কারণ বলছে বিক্রেতারা? দেখুন, আসলে দেশের অন্যান্য জায়গার মতো সিলেটের বাজারেও কিন্তু আসলে যে মাছের বাজারে কোনো ধরনের স্বস্তির খবর এই মুহূর্তে নেই, এবং সিলেটের যে কয়টি বাজার রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখতে পেয়েছি যে আসলে মাছের দাম কিন্তু এখনও অনেকটাই চড়া। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের লালবাজার এলাকায়, এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে তারা যে আড়ত থেকে যে কিনে আনেন মাছগুলো, কিংবা তাদেরকে যারা মাছ সরবরাহ করে তাদের কাছ থেকে মূলত তারা বেশি দামে এই মাছগুলো কিনে আনতে হয়, যে কারণে তাদেরকেও কিন্তু আসলে ক্রেতাদের কাছে বেশি দামে এই মাছগুলো বিক্রি করতে হয়। কয়েকটি মাছের দাম যদি আপনাকে জানাই, তাহলে এই মুহূর্তে কিন্তু সিলেটের যে বাজারগুলো রয়েছে অধিকাংশ বাজারেই 1 কেজির উপরের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি দরে 1800 থেকে 2000 টাকা দরে কিন্তু এই ইলিশগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি যেগুলো কিন্তু 1 কেজির নিচে যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই 1500 থেকে 1600 টাকা কেজি দরে কিন্তু এই ইলিশগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি যে অন্যান্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে যদি পাবদা মাছের কথা বলি, তাহলে পাবদা মাছ কিন্তু কেজি প্রতি সিলেটের বাজারে এখন 350 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে। আবার কোনো কোনো বাজারে আমরা এমনও দেখতে পেরেছি যে 450 টাকা পর্যন্ত কিন্তু কেজি দরে পাবদা মাছ বিক্রি হচ্ছে। পাশাপাশি কই মাছ কিংবা অন্যান্য আরও যে মাছগুলো রয়েছে, রুই মাছ বিশেষ করে, সেগুলোও কিন্তু আসলে চড়া দামে বিক্রি হচ্ছে। তবে এসব বিষয় নিয়ে আমরা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে তারাও জানেন যে দেশের বিভিন্ন জায়গায় আসলে মাছের যে ফলন কিংবা নদীতে খালে বিলে মাছ বেশি ধরা পড়ছে, তারপরও সিলেটের বাজারে তারা বলছেন যে মাছের একটি ঘাটতি রয়েছে, এবং মূলত এই যে মাছের সরবরাহ কম থাকার কারণে মূলত এই দাম বাড়তি বলে তারা উল্লেখ করছেন। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি তারা বলছেন যে তারা কিন্তু আড়ত থেকে বেশি দামে এই মাছগুলো কিনে আনেন, যে কারণে কিন্তু এই মাছগুলো তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে আসলে সবজি কিংবা আরও যে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে সিলেটের বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। সিলেটের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ে, মাছের বাজার দর নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে মাছের দাম বেড়েছে, সেই খবর ঢাকা, সিলেট এবং চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। আজ থেকে সপ্তাহের প্রতিদিনই চলবে মেট্রো রেল। একই সাথে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। যানজটের মহানগরীতে দ্রুতগতির মেট্রো রেল জনপ্রিয়তা পায় সহজেই। তবে নগরবাসীর আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে। অবশেষে যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক। 7 দিন মেট্রো রেল চলবে। যদি তিনি বলেন, এমআরটি লাইন 6 এর ট্রেন প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল 3:30 থেকে রাত 9টা এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করবে। আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। এর আগে ক্ষতিগ্রস্ত 2 স্টেশন চালু করতে বছরখানেক সময় লাগবে এমন কথা বলা হলেও মাত্র 62 দিনেই চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। এটি সংস্কার করতে খরচ হয়েছে 20.5 লাখ টাকা। তবে মিরপুর 10 নম্বর স্টেশন চালু হতে আরও কিছুটা সময় লাগবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নাসির ক্লাসে মানব হলো যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয়। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের 5 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এগুলি মিলিয়ে 20.5 লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন চলাচল করে মেট্রো রেলের 198টি ট্রিপ। যাত্রী পরিবহন হয় গড়ে 3 লাখ। চলতি মাসে এ পর্যন্ত আয় হয়েছে 20.67 লাখ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।